আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি 5 মিনিটস উইথ লাইভ MCQতে। আজকের বিষয় নাট্য সম্রাট মহামতি শেক্সপিয়রের সর্বশেষ রচিত নাটক দি টেম্পেস্ট। এটি মূলত একটি কমেডি বা রোম্যান্টিক কমেডি নাটক এবং যেমনটি বলছিলাম এটাকে বলা হয় শেক্সপিয়রের সোয়ান সং বা সর্বশেষ রচিত উল্লেখযোগ্য নাটক। শেক্সপিয়রের নাটকগুলো সাধারণত যেমন 5 অ্যাক্টস বা 5টি পর্বে প্রকাশিত হয়, এই নাটকটিও তার ব্যতিক্রম নয়। ইংরেজি 1611 সালে অর্থাৎ শেক্সপিয়রের নাট্যজীবনের একেবারে শেষ দিকে এটি রচিত এবং 1623 সালে ফার্স্ট ফোলিওতে প্রথম প্রকাশিত হয়। টেম্পেস্ট শব্দের আবিধানিক অর্থ প্রচণ্ড ঝড়। নাটকের কাহিনী অনুযায়ী এই নামকরণ কিন্তু একেবারেই সার্থক। এই নাটকটির থিম বা মূল বিষয়বস্তু হলো পাওয়ার অ্যান্ড কন্ট্রোল, বিট্রেয়াল অ্যান্ড ফরগিভনেস এবং কলোনিয়ালিজম অ্যান্ড ফ্রিডম, যেটির আলোচনা আমরা একেবারে শেষে করব। এছাড়া জাদু, আদিভৌতিক উপাদান এবং অন্যান্য বিষয় মিলে এই নাটকটিকে একটি অনন্য বৈশিষ্ট্য প্রদান করেছে। শেক্সপিয়রের দ্য টেম্পেস্টকে সর্বকালের সর্বাধিক জাদুকর বিষয়ক নাটকগুলোর মধ্যে সর্বাধিক জনপ্রিয় জাদুকর বিষয়ক একটি নাটক বললেও অত্যুক্তি হবে না। কাহিনীর ভেতরে প্রবেশ করার আগে প্রিয় দর্শক, চলুন আগে পরিচিত হয়ে নেই প্রধান চরিত্রগুলোর সঙ্গে। একেবারে ডান দিকে রয়েছেন প্রসপেরো, যিনি হচ্ছেন এই নাটকটির প্রোটাগনিস্ট এবং তিনি হচ্ছেন ডিউক অব মিলান, ন্যায়সঙ্গত ডিউক অব মিলান, যদিও তাকে নির্বাসনে একটি দ্বীপে তিনি নির্বাসিত জীবন কাটাচ্ছেন। তারপর দেখতে পাচ্ছি আমরা মিরান্ডাকে, যে হচ্ছে তার মেয়ে। এরপর রয়েছেন ফার্ডিনান্ড, যিনি নেপলস রাজ্যের রাজপুত্র। তারপরে আমরা দেখতে পাচ্ছি ক্যালিবানকে, যিনি হচ্ছেন একটি ডাইনির সন্তান, সাইকোরাক্স নামে একটি ডাইনির সন্তান, যে অর্ধেক মানব এবং অর্ধেক দানব। এছাড়া আরও রয়েছেন অ্যান্টোনিও, যিনি হচ্ছেন প্রসপেরোর ভাই এবং বর্তমান ডিউক অফ মিলান, এবং তিনি হচ্ছেন এই নাটকটির অ্যান্টাগনিস্ট বা আমরা বলতে পারি খলনায়ক। এছাড়া আরও রয়েছেন অ্যালোনজো, যিনি নেপলসের রাজা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি একজন অশরীরী আত্মা, যে প্রসপেরোর অনুগত দাস, এরিয়েল, এবং গঞ্জালো নামে একজন বৃদ্ধ উপদেষ্টা, রাজার উপদেষ্টাকে দেখতে পাচ্ছি, যে এই নাটকের প্রোটাগনিস্ট প্রসপেরোকে সহায়তা করে থাকে। চলে যাচ্ছি মূল কাহিনীতে। নাটকের শুরুতেই দেখা যায় প্রসপেরো, যিনি ন্যায়সঙ্গত ডিউক অব মিলান, জনবিচ্ছিন্ন একটি দ্বীপে তার কন্যা মিরান্ডাকে নিয়ে বসবাস করছেন। তার এই নির্বাসিত জীবনের পেছনে রয়েছে তারই আপন ভাই অ্যান্টোনিওর বিশ্বাসঘাতকতার আখ্যান। অ্যান্টোনিও চেয়েছিল তার ভাই এবং ভ্রাতুষ্পুত্রীকে প্রাণে মেরে ফেলতে, এবং এ কাজে অ্যান্টোনিও নেপলসের রাজা অ্যালোনসোর সাহায্য পেয়েছিলেন। কিন্তু ত্রাণকর্তা হিসেবে তাদের রক্ষা এবং পালিয়ে যেতে সাহায্য করেন নেপলসের রাজা অ্যালোনসোর উপদেষ্টা গঞ্জালো, এবং তিনি সাথে দিয়েছিলেন কিছু বই এবং খাবার। উল্লেখ্য যে এই বইগুলোই ছিল প্রসপেরোর পরবর্তীতে একজন জাদুকর হয়ে ওঠার উৎস। এরপর তারা এসে উপস্থিত হন একটি দ্বীপে, যেখানে ডাইনি সাইকোরাক্স এবং অন্যান্য অশরীরী প্রেতাত্মাদের রাজ কায়েম ছিল, এবং প্রসপেরো ছিলেন একজন বিদ্বান এবং জাদুবিদ্যায় অত্যাধিক পারদর্শী। প্রসপেরো এসে ডাইনির কবল থেকে এই দ্বীপকে মুক্ত করেন এবং এরিয়েল নামক একজন ভালো প্রেতাত্মাকে ডাইনির অভিশাপ থেকে রক্ষা করেন। ফলে সে তখন প্রসপেরোর অনুগত দাস হয়ে যায়। এছাড়া সেই দ্বীপের আরেকটি চরিত্র আমরা দেখতে পাই, সে হলো ক্যালিবান, যার কথা শুরুতে বলছিলাম, যে কিনা ডাইনি সাইকোরাক্সের সন্তান এবং মানব ও দানব উভয়ের বৈশিষ্ট্য তার মাঝে পরিলক্ষিত হয়। তাকে প্রসপেরো পরিবারের সদস্যদের মতো দেখলেও একসময় সে মিরান্ডার ক্ষতি করতে উদ্যত হলে তাকে বন্দি করে রাখেন প্রসপেরোর সাথে। যখন মিরান্ডা এই দ্বীপে এসেছিলেন তখন তার বয়স ছিল, অর্থাৎ মিরান্ডার বয়স ছিল মাত্র 3 বছর। কন্যাকে লেখাপড়া শিখিয়ে বিদুষী করে তুলেছিলেন প্রসপেরো, এবং এভাবেই দেখতে দেখতে 12টি বছর কেটে যায়। তন্ময় হয়ে পিতার মুখ থেকে অতীত জীবনের এই অজানা কাহিনীগুলো শুনে যাচ্ছিলেন মিরান্ডা। এমন সময় প্রসপেরো তার জাদুবিদ্যার বলে মাঝ সমুদ্রে একটি টেম্পেস্ট বা ঝড় তৈরি করেছিলেন। অ্যালোনজোর কন্যা, অর্থাৎ নেপলসের রাজা অ্যালোনজোর কন্যা ক্ল্যারিবেলের সাথে আফ্রিকার তিউনিসিয়ার রাজপুত্রের বিয়েতে আসার পর ইতালিতে যাওয়ার পথে রাজা অ্যালোনজো, তার ছেলে ফার্দিনান্দ এবং তার ভাই সেবাস্তিয়ান এবং ডিউক অব মিলান অ্যান্টোনিও, গঞ্জালো, স্টেফানো এবং ত্রিনোকুলো, এছাড়া অন্যান্য জাহাজে যারা সঙ্গী ছিলেন, তারা জাহাজে করে ফিরে যাচ্ছিলেন, এবং সেই সময় একটি ঝড় আঘাত হানে, এবং এই ঝড়টি মূলত প্রসপেরোর তৈরি করা। প্রসপেরো যখন মিরান্ডাকে জানান এই ঝড়ের পেছনে তার হাত আছে, মিরান্ডা তার বাবাকে এই জাহাজের যাত্রীদেরকে বাঁচাতে বলেন, কিন্তু মেয়ের কথায় কর্ণপাত না করে জাদুর কাঠির ছোঁয়ায় তাকে ঘুম পাড়িয়ে দেন প্রসপেরো। এরপর এরিয়েলের সহায়তায় প্রসপেরো জাহাজের যাত্রীদের শাস্তি দেওয়ার নানা পরিকল্পনা সাজায়। সে প্রথমে ভীত সন্ত্রস্ত নেপোলের রাজপুত্র ফার্ডিনান্ডকে দলচ্যুত করে অন্য জায়গায় সরিয়ে নেয়। মিরান্ডা আর ফার্ডিনান্ড একে অপরের প্রেমে পড়ে যায়। মিরান্ডা ক্যালিবান আর তার পিতার পরে তৃতীয় একজন পুরুষকে আজ দেখছে, এবং প্রসপেরো মনে করে
খুশি হন, এটা ভেবে খুশি হন যে তার মেয়ের জন্য উপযুক্ত পাত্র পাওয়া গেছে। তবে খুশি হলেও সেই খুশিকে প্রকাশ না করে কপট রাগের ভঙ্গিমা করে এবং ফার্ডিনান্ডকে শাস্তি দিতে চায়। ফার্ডিনান্ড প্রতিবাদ করতে চাইলেও প্রসপেরোর জাদুর কাছে পরাস্ত হলো, যদিও তার মেয়ে মিরান্ডা তাকে ফার্ডিনান্ডের হয়ে ক্ষমা চেয়েছিলেন। দ্বীপের আরেকটি অংশে আমরা দেখতে পাচ্ছি যে এরিয়েল, অ্যালোনজো, অ্যান্টোনিও, সেবাস্তিয়ান এবং গঞ্জালোকে তারা সেই জায়গাতে নিয়ে এসে রেখেছে এবং সেই অবস্থাতে তারা নিজেদের নিরাপত্তার জন্য খুশি হয়েছিল, কিন্তু ফার্ডিনান্ডের ব্যাপারে তারা দুশ্চিন্তা করছিল। যেহেতু ফার্ডিনান্ডকে তারা দেখতে পাচ্ছে না, তারা ভেবেছিল ফার্ডিনান্ড হয়তো মরে গেছে। এবং এরপর এরিয়েল আবার তার সেই জাদুময়ী একটি বাদ্য বাজালো, যেই বাজনা শুনে সেবাস্তিয়ান এবং অ্যান্টোনিও ছাড়া সবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। এই সময় সেবাস্তিয়ান আর অ্যান্টোনিও ষড়যন্ত্র করে ঘুমন্ত অ্যালোনজোকে হত্যা করে নেপলসের ক্ষমতা দখল করার একটি প্রচেষ্টা চালায়, কিন্তু গঞ্জালোর হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় এই পরিকল্পনা বাস্তবে রূপ পায় না। প্রিয় দর্শক, আরেকটু জানিয়ে রাখি, এখানে আরেকটি ষড়যন্ত্রের প্লট আমরা দেখতে পাই, যদিও এটি খুব গুরুত্বপূর্ণ নয়। এই ষড়যন্ত্রের প্লটে আমরা দেখতে পাই যে জাহাজের অন্য সাথীদের মধ্যে একজন ছিলেন স্টেফানো এবং ত্রিনকুলো। তারা এই যে অর্ধেক মানব এবং অর্ধেক দানব ক্যালিবানের সাথে তারা একটি ষড়যন্ত্রের প্লট করতে থাকে যে তারা প্রসপেরোকে হত্যা করে তারা এই দ্বীপটিকে তাদের আয়ত্তে নিয়ে আসবে। এবং আসলে এই পুরো ঘটনাটি ছিল তাদের এই যে ষড়যন্ত্রের প্লট, তারা সবাই ছিল মাতাল অবস্থাতে। তাই এটা আসলে তেমন সিরিয়াস কিছু ছিল না, বরং এটা ছিল একটি হাসির উদ্রেককারী একটি ঘটনা। যাই হোক, অ্যান্টোনিও, রাজা অ্যালোনজো তারা হঠাৎ দেখতে পেল বিশাল একটি ভোজের আয়োজন সেই নির্জন দ্বীপে। তারা খাওয়া শুরু করতেই খাবারগুলো অদৃশ্য হয়ে গেল। তখন এই অশরীরী আত্মা এরিয়েল তাদেরকে গায়েবী আওয়াজে জানিয়ে দিলেন যে প্রসপেরো এবং তার মেয়ের সাথে 12 বছর আগে করা নিষ্ঠুর এবং প্রতারণাময় আচরণ করার জন্যই আজকে সবার এই পরিণতি। তারা তখন নিজেদের ভুল বুঝতে পারে এবং অনুতপ্ত হয়। এরপর প্রসপেরো সবাইকে একত্রিত করেন। রাজা অ্যালোনজো এবং তার পুত্র ফার্ডিনান্ড এর মিলন হয় এবং সবাই মিলে সিদ্ধান্ত নেন প্রসপেরোকে তার যে ডিউকশিপ বা ডিউকডম এটা ফিরিয়ে দেওয়া হবে এবং মিরিন্দা এবং ফার্ডিনান্ডের শুভ পরিণয়ও ঘটে, এমনটি আমরা দেখতে পাই। প্রসপেরো তার জাদুর কাঠি মাটিতে পুঁতে ফেলেন এবং তার দাস এরিয়েলকে মুক্ত করে দেন। এবার সবাই দেশে ফেরার উদ্যোগ নেন এবং এভাবেই টেম্পেস্ট নাটকটির মধুরেণ সমাপয়েত ঘটে। প্রিয় দর্শক, এবারে চলুন দেখে নিই নাটকটির কিছু বিখ্যাত উক্তি। We are such stuff as dreams are made on and our little life is rounded with sleep. এই উক্তিটি করেছেন প্রসপেরো, যেমনটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। What's past is prologue, এই উক্তিটি করেছেন অ্যান্টোনিও। Hell is empty and all the devils are here, এই উক্তিটি করেছিলেন এরিয়েল। প্রিয় দর্শক, আরেকটি তথ্য জানিয়ে দেই, শেক্সপিয়রের টেম্পেস্ট শুধু যে কৌতুকবোধের বৈচিত্র্যে পরিপূর্ণ তা নয়, বরং এতে আরও রয়েছে তথাকথিত অন্যের প্রতি পাশ্চাত্যদের ভীতির ইঙ্গিত, যে কারণে পাশ্চাত্যের উপনিবেশ স্থাপনকারীরা সঙ্গতভাবেই দূরত্ব তৈরি করে উপনিবেশের অধিবাসীদের সাথে। ক্যালিবান চরিত্রটির সাথে প্রসপেরো এবং অন্যান্যদের আচরণ থেকে এমন ধারণার উদ্ভব বলে অনেক সাহিত্যবোদ্ধারা মনে করে থাকেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি আজকের পর্বটি আপনারা উপভোগ করেছেন। পরবর্তী পর্বে কথা হবে অন্য কোনো ইংলিশ লিটারেচার ক্লাসিক্স কিংবা গুরুত্বপূর্ণ কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।